দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 10-এর বা 10ম শ্রেণীর বহুরূপী গল্পটি। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো ভিডিওটি দেখতে থাকো। বহুরূপী গল্পটা সুবোধ ঘোষের লেখা। প্রথমে আমরা কবি পরিচয় জেনে নিব। সুবোধ ঘোষ। কবি সুবোধ ঘোষের জন্ম হয় 1910 খ্রিস্টাব্দে, পরলোক গমন করেন 1980 খ্রিস্টাব্দে। প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করেন। আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর মহকুমার বহর গ্রামে। বিচিত্র কর্মজীবনের অভিজ্ঞতা সমৃদ্ধ এই লেখকের উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পরশুরামের কুঠার, শুক্লাভিসার, ফসিল, তিলাঞ্জলি, গঙ্গোত্রী, একটি নমস্কারী, ত্রিজামা, ভারত প্রেমকথা, যতুগৃহ, কিংবদন্তির দেশে, ভারতীয় ফৌজের ইতিহাস, ক্যাকটাস ইত্যাদি। মানে এই যে কয়েকটা হলো তার কয়েকটি বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ। তাছাড়াও ছোট গল্প ছাড়াও তিনি বহু উপন্যাস, নাটক, প্রবন্ধ, গবেষণামূলক গ্রন্থ রচনা করেছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। এই যে সুবোধ ঘোষ, তিনি যে শুধু একজন গল্পকার ছিলেন তেমনটা নয়, গল্পের পাশাপাশি তিনি নাটক, উপন্যাস ইত্যাদিও লিখেছেন। গল্পের উৎস। সুবোধ ঘোষের গল্প সমগ্র তৃতীয় খণ্ড থেকে তোমাদের পাঠ্য বহুরূপী গল্পটি নেওয়া হয়েছে। তাহলে তোমাদের যদি প্রশ্ন হয় বহুরূপী গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সুবোধ ঘোষের গল্প সমগ্রের তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে। এবার গল্পটা শুরু করি। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে। এই যে এই লাইনটা বলছে, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে। মানে গল্প কথক এখানে বলছে, হরিদাকে বলছে, গল্পের প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র হরিদাকে বলছে যে হরিদা একটা কাণ্ড ঘটেছে, আপনি শুনেছেন। উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে দিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন না, কিছুই শুনিনি, দিলেন না। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা: না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব, আমাকে বলবেই বা কে। এই যে গল্প কথক যখন হরিদাকে বলছে যে হরিদা একটা কাণ্ড ঘটেছে, আপনি কি শুনেছেন যে জগদীশ বাবুর বাড়িতে একটা কাণ্ড ঘটে গেছে, আপনি শুনেছেন? হরিদা বলছে, না, আমার মতো সামান্য মানুষকে বা আমার মতো ছোট মানুষকে এসব কাণ্ডের কথা কে বলবে? কোনো ঘটনা জগদীশবাবুর বাড়িতে, যে জগদীশবাবু একজন বড় মানুষ, তার বাড়িতে কোনো ঘটনা ঘটে গেছে বা তিনি একটা কাণ্ড ঘটিয়েছেন, সে কথা তিনি আমাকে বলতে যাবেন কেন? 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। তাহলে এই যে জগদীশবাবুর বাড়ির কাণ্ডটা কি? জগদীশবাবুর বাড়িতে একটা কাণ্ড ঘটেছে। কাণ্ডটা হলো একজন সন্ন্যাসী এসেছেন। সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে 7 দিন ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন। এখানে প্রশ্ন হতে পারে, জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কয়দিন ছিলেন? 7 দিন। আর সন্ন্যাসী কোথায় থাকেন? হিমালয়ের গুহাতে থাকেন। সারা বছরে শুধু একটি হরিতকি খান। সন্ন্যাসী সারা বছর কি খান? একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করে। এই যে জগদীশবাবুর বাড়িতে হঠাৎ করে একজন সন্ন্যাসী এসেছেন, তিনি কি করতেন? এই সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকতেন। তিনি সারা বছর মাত্র একটি হরিতকি ছাড়া আর কিছু খেতেন না। এটাই হলো এই যে কাণ্ডটা। জগদীশবাবু একটা কাণ্ড ঘটিয়েছেন। কাণ্ডটা হলো যে তার বাড়িতে সন্ন্যাসী এসে 7 দিন রয়েছেন, আর সন্ন্যাসী সারা বছর কি খাচ্ছেন? একটা মাত্র হরিতকি। তোমাদের ছোট প্রশ্ন হতে পারে, এগুলো অবশ্যই ভালো করে মনে রাখবে। হরিদা: সন্ন্যাসী কি এখনো আছেন না চলে গিয়েছেন? আক্ষেপ করেন হরিদা। এখানে তোমাদের প্রশ্ন হতে পারে, আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপের কারণ কি? হরিদার আক্ষেপের কারণ হলো সন্ন্যাসী চলে গিয়েছেন, তিনি সন্ন্যাসীর দর্শন করতে পারছেন না বা সন্ন্যাসী দেখা করতে পারছেন না। থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম, তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি, তা পেতেন না হরিদা। এই যে এখানে
যদি প্রশ্ন হয় তা পেতেন না হরিদা, তা বলতে কিসের কথা বলা হয়েছে? সন্ন্যাসীর পায়ের ধুলো। এই যে সন্ন্যাসীর পায়ের ধুলো হরিদা পেতেন না কেন? এই যে সন্ন্যাসীর পায়ের ধুলো হলো অত্যন্ত দুর্লভ জিনিস, যেটা একমাত্র জগদীশবাবু পেয়েছেন। সে ভয়ানক দুর্লভ জিনিস। এই ভয়ানক দুর্লভ জিনিসটি কি? সন্ন্যাসীর পায়ের ধুলো। হরিদা কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। তাহলে এখানে প্রশ্ন হতে পারে জগদীশবাবু কীভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন? জগদীশবাবু কী করেছিলেন? কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের সামনে ধরেছিলেন, তখন সন্ন্যাসী পা বাড়িয়ে দিয়েছিলেন। এভাবে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ে ধুলো নিয়েছিলেন। হরিদা বাহ, এ তো বেশ মজার ব্যাপার। এই যে এখানে প্রশ্ন হয়, এসে কি প্রশ্ন হতে পারে, বাহ এ তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটা কি? মজার ব্যাপারটি হলো এই যে জগদীশবাবু কীভাবে সন্ন্যাসীর পায়ের ধুলোটা নিলেন। এই যে সোনার জুতোর মধ্যে সোনার খড়মে বলছি কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন। এই ব্যাপারটা বড় মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। এই যে সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, সন্ন্যাসী হাসি কারণ কি? সন্ন্যাসীর ঝোলার ভেতরে জোর করে জগদীশবাবু একটা 100 টাকার নোট দিয়ে দিলেন, তাই সন্ন্যাসী হাসলেন। আর এখানে এমসিকিউ প্রশ্ন হতে পারে জগদীশবাবু সন্ন্যাসীকে কত টাকা দিয়েছিলেন? 100 টাকা। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। এই যে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, কোন গল্প? এখানে প্রশ্ন হতেই পারে, 3 নম্বরের প্রশ্ন হতে পারে, 5 নম্বরে হতে পারে। কোন গল্প? গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদার গম্ভীর হয়ে যাওয়ার কারণ কি? হরিদা ভাবনার মধ্যে পড়ে গেলেন। এই যে জগদীশবাবু কীভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো নিলেন, আর পায়ের ধুলো নেওয়ার জন্য জগদীশবাবু কী করলেন? সন্ন্যাসীকে 100 টাকা একটা নোট দিলেন। এই সব কথা শুনে হরিদা ভাবনার মধ্যে পড়ে গেল। হরিদার উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনুনে চড়ালেন। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনুনের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। এই যে হরিদা তার যে 4 জন বন্ধু আছে তারা কি করছে? হরিদা এতটাই দরিদ্র যে তার বাড়িতে চা খাওয়ার জন্য তারা চিনি চাপাতা নিয়ে আসে, চিনি চাপাতা দুধ নিয়ে আসে। হরিদা শুধু তার উনুনে জাল দিয়ে জলটুকু ফুটিয়ে দেয়। আর হরিদার বাড়ি কোথায়? শহরের সবচেয়ে সরু গলির ভিতরে হরিদার জীবনের ঘর। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। কোন ধরনের কাজ? কোনো একটা অফিসের কাজ, কিন্তু কোনো একটা অফিসের কাজ অথবা দোকানে বিক্রিওয়ালার কাজ হরিদার মোটেই পছন্দ নয়, কারণ সেখানে তাকে বাধা ধরা নিয়মে কাজ করতে হবে। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। হরিদা এমন একজন মানুষ ছিলেন যিনি দরিদ্র হওয়া সত্ত্বেও কোনো চাকরির কাজ বা সময় ঘড়ির কাঁটা ধরে একটা কাজ করে যাওয়ার যে একঘেয়েমি, সেটা তিনি মেনে নিতে পারেননি।
আর তিনি তার দারিদ্র্যকে মেনে নিতে পেরেছেন, তাই তিনি কোনো অফিসে কাজ করছেন না, কিন্তু একঘেয়েমি কাজ করতে তার ভয়ানক আপত্তি। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করে তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। এই যে হরিদা কী করেন, হরিদা হলেন একজন বহুরূপী, বিভিন্ন ধরনের বহুরূপীর বেশ ধরে হঠাৎ একদিন বেরিয়ে পড়েন, হয়তো কখনো পুলিশের বেশে, কখনো রূপসী বাইজির বেশে। এই যে হরিদা সপ্তাহে একদিন মাত্র বহুরূপীর বেশে বাইরে যান। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না, যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে 2-1 পয়সা দিয়ে দেয়। এই যে হরিদা বহুরূপীর বেশে বাইরে যে বেরোন, যারা তাকে চিনতে পারেন তারা হয়তো খুশি হয়ে 2-1 আনা দিয়ে দেয়, এবং অনেকে চিনতে না পেরে বিরক্ত হয়ে হয়তো তাকে 2-1 আনা বকশিস দিয়ে দেয়। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একদিন একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা সেরা কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে, চেঁচিয়ে উঠছে যাত্রীরা 2-1 পয়সা ফেলেও দিচ্ছে। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলা একদিন হঠাৎ দেখা যাচ্ছে যে বাস স্ট্যান্ডের কাছে দুপুরবেলা একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছে। এই যে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছে, আতঙ্কের হল্লা কোথায় বেজে উঠেছিল? চকের বাস স্ট্যান্ডের কাছে। কখন? দুপুরবেলা। এই যে আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণটা কি? কারণটা হলো একজন উন্মাদ পাগল, উন্মত্ত হয়ে একজন উন্মাদ পাগল বাস স্ট্যান্ডের যাত্রীদের উপর একটা ইটের টুকরো তুলে ছুঁড়ে মারার জন্য প্রস্তুত হয়ে আছে। আর যার কি মুখ থেকে লালা ঝরছে, গলায় টিনের কৌটোর মালা, কোমরে একটা সেরা কম্বল ঝোলানো, পাগলটা এক থান ইট হাতে তুলে নিয়ে বাসের যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে, চেঁচিয়ে উঠছে যাত্রীরা, 2-1 পয়সাও ফেলে দিচ্ছে। এই যে আমরা হরিদাকে প্রথম দেখতে পাচ্ছি, গল্পে দেখা যাচ্ছে যে হরিদা প্রথম বহুরূপীর বেশটা কি? প্রথম বহুরূপীর বেশ হলো একজন উন্মাদ পাগল। এই যে উন্মাদ পাগলকে দেখে বাসের যাত্রীরা অনেকে 2-1 পয়সা ছুড়ে দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। মানে এই যে বাসের ড্রাইভার তিনি চিনতে পারেন যে এটা আসলে কি হরিদা পাগলের বেশ ধারণ করেছে, তাই হরিদাকে বাসের ড্রাইভার ধমক দিচ্ছে যে খুব হয়েছে হরি, এবার সরে পড়ো। হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। ওটা কি একটা বহুরূপী? কথাটি কে বলেছে বা কারা বলেছে? কথাটি বলেছে বাসের যাত্রীরা বলছে। বাসের যাত্রীরা হরিদারকে দেখে যখন কাশীনাথ বলল যে খুব হয়েছে হরি, সরে পড়ো, তখন বাস যাত্রীরা বলছে ওটা কি একটা বহুরূপী? ওটা সত্যি পাগল নয়। হরিদার জীবন এই রকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনার সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততার মুখরতা জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা দু চোখ বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড। এই যে হরিদা যে শহরে থাকেন, সেই শহরে মাঝে মাঝে সন্ধ্যার সময় বা সকালে একটা চমৎকার ঘটনার সৃষ্টি করেন, মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। হয়তো কোনো সময় এই যে সন্ধ্যার সময় দোকানে বা কোনো মোড়ে যখন ভিড় জমে উঠেছে, তখন দেখা যাচ্ছে হঠাৎ একজন রূপসী বাইজি পায়ে ঘুঙুরের শব্দ, এই রূপসী বাইজির ছদ্মবেশ ধারণ করে
হরিদা বহুরূপী সেখানে এসে সেখানে উপস্থিত হচ্ছে। তাহলে হরিদাকে আমরা দ্বিতীয়বার কিসের বেশে দেখতে পেলাম? রূপসী বাইজি। আর দোকানদার হেসে ফেলে, দোকানদার তো হরিদাকে চিনতে পারে। হ্যাঁ, এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, মোট 8 টাকা 10 আনা। তাহলে এখানে তোমাদের প্রশ্ন হতে পারে, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত টাকা হয়েছিল? 8 টাকা 10 আনা। আমরাও দেখেছিলাম একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে। দোকানদাররাও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির উপর ফেলে দেয়। এই যে হরিদা যখন বাইজির ছদ্মবেশ ধারণ করে দোকানদারদের সামনে গিয়ে উপস্থিত হচ্ছে এবং মুচকি হাসি দিচ্ছে, তখন দোকানদাররা কি করছে? খুশি হয়ে তাকে একটা সিকি পয়সা দিয়ে দিচ্ছে। কোনোদিন বাউল, কোনোদিন কাপালি, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হেডকোট পেন্টুলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। একবার পুলিশ সেজে হরিদা দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন। হরিদা স্কুলের 4টি ছেলেকে ধরেছিলেন। এই যে হরিদাকে বিভিন্ন সময় বিভিন্ন বেশে দেখা যায়, কোনো সময় বাউল, কাপালি, কখনো বা ফিরিঙ্গি সাহেব, কেরামিন সাহেব। তেমনই এক সময় স্কুলে তিনি কি করেছিলেন? দয়ালবাবু লিচু বাগানে স্কুলের 4টি ছেলেকে ধরে ফেলেছিলেন, লিচু চুরি করার অবস্থায় ধরে ফেলেছিলেন। এই যে তাহলে প্রশ্ন হতে পারে, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? দয়ালবাবুর লিচু বাগানে। সেখানে দাঁড়িয়ে থেকে তিনি কি করেছিলেন? স্কুলের 4টি ছেলেকে ধরেছিলেন। ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। তাহলে এখানে তোমাদের প্রশ্ন হয় যে হরিদা নকল পুলিশ যে মাস্টার মশাইয়ের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিলেন? 8 আনা ঘুষ নিয়েছিলেন। পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন। কিন্তু মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। বা সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি, বা সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি কথাটিকে বলেছে মাস্টারমশাই। এই যে মাস্টারমশাইয়ের কাছ থেকে হরিদা কী করলেন? তার ছাত্রদের ছেড়ে দেওয়ার জন্য 8 আনা ঘুষ নিলেন। সেই মাস্টারমশাই রাগ না করেও বরং হরিদার প্রশংসা করছেন। হরিদার এই যে পুলিশের সাজ দেখে তিনি খুশি হয়েছেন, তাই বলছেন খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে? এই যে হরিদাকে যখন তার বন্ধুরা বা গল্পকথক যখন বলল যে জগদীশবাবুর বাড়িতে একজন সন্ন্যাসী এসেছে, তখন হরিদা গভীর ভাবনার মধ্যে ডুবে গেলেন। তাই এই যে গল্পের কথক বলছে যে নতুন কোনো ভাবনা হরিদার মাথায় চলছে। ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়, ঠিক আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না। হরিদা, না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? হরিদা তার বন্ধুদের বলছে যে আজ আমি তোমাদের একটা জবর খেলা দেখাবো, চমৎকার খেলা দেখাবো। যে হরিদাকে তখন তার বন্ধুরা বা গল্পকথক বলছে যে আমাদের খেলা দেখিয়ে আপনার লাভ কী হবে? আমরা আপনাকে বড় জোর একটা সিগারেট দিতে পারবো, তার বেশি তো কিছু দেবো না। কিন্তু হরিদা বলছে যে আমি তোমাদের দেখাবো এমনটা নয়, আমি একটা জবর খেলা দেখাবো, সেখানে তোমরা থেকো, উপস্থিত থেকো। হরিদা আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে
হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? হরিদা হাসেন। মোটা মতন কিছু আদায় করে নেব, বুঝতেই তো পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। তাহলে এই যে পুরো দিন, একদিন সারাদিন পরিশ্রম করে বা বহুরূপীর বেশ ধারণ করে হরিদার রোজগার কত টাকা হয়? 2-3 টাকার বেশি হয় না। তাই হরিদা ভাবছে যে জগদীশবাবুর বাড়িতে কোনো একটা বেশ ধারণ করে গিয়ে মোটা একটা টাকা আদায় করে নেবে। একবার বাইজি সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কি হবে? ঠিকই বলেছেন হরিদা, সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিনের পেট চলাবার মতো রোজগার হয় না। তাহলে হরিদা কি করেন? সপ্তাহে একদিন মাত্র বহুরূপী সেজে পথে বের হন। এই যে একদিন বহুরূপী সেজে পথে বের হন, তাতে যা রোজগার হয় তাতে হরিদার 7 দিন বা 1 সপ্তাহ ঠিকঠাক মতো চলে না। হরিদা বলেন, না, এবার আর কাঙ্গালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার, একবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। হরিদা বলছে, এভাবে আর কতদিন কাঙ্গালের মতো হাত পেতে পেতে টাকা মানুষের কাছে বকশিস নিব? এবার কি করতে হবে? হরিদা বলছে, মারিত হাতি লুঠিত ভাণ্ডার, এবার মারলে হাতি মারব না, মরা হাতেও লাখ টাকা দাম। আর লুঠিত ভাণ্ডার, টাকার রত্নের ভাণ্ডার বা টাকার ভাণ্ডার লুট করবে। এই যে জগদীশবাবু একজন জমিদার ব্যক্তি, তিনি কি, তার কাছে অনেক টাকা কড়ি আছে, তাই তার কাছে গেলে হয়তো অনেক টাকা পাওয়া যাবে। হরিদার বেশে, বহুরূপীর বেশে খুশি হয়ে তিনি হয়তো অনেক টাকা দিয়ে দিবেন। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটে, কিন্তু বেশ কৃপণ মানুষ। হরিদাকে একটা যোগী, সন্ন্যাসী কিংবা বিরাগী শাস্তে দেখে কত আর খুশি হয়ে দেবেন? খুশি হবেন জগদীশবাবু, আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। এই যে গল্পকথক বলছে বা হরিদার বন্ধু বলছে, জগদীশবাবু ধনী ব্যক্তি হতে পারেন, কিন্তু তিনি খুব কৃপণ ব্যক্তি। তিনি হরিদার এই যে বহুরূপীর বেশে খুশি হয়ে হয়তো তাকে বড়জোর 5 আনা দিবেন, তার বেশি তো দিবেন না। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম থাকবো, আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্যে আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব। তাহলে এই যে গল্প কথক ও তার বন্ধুরা কিসের জন্য জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন, এখানে প্রশ্ন হতে পারে। স্পোর্টস এর চাঁদা তোলার জন্য বা নেওয়ার জন্য। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। বড় চমৎকার, এখানে প্রশ্ন হতে পারে, বড় চমৎকার, বড় চমৎকার কি? আজকের সন্ধ্যার এই চেহারা, আজকের সন্ধ্যার চেহারাটা কথকের কাছে বড় চমৎকার কেন মনে হলো? কারণ অনেক দিন তো চাঁদ উঠেছে, কিন্তু আজকে চাঁদের মধ্যে যে স্নিগ্ধ শান্ত ভাব দেখা যাচ্ছে, অন্যদিন সেটা দেখা যায়নি। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরঝির শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু। তাহলে জগদীশবাবুর প্রকৃতি কেমন? জগদীশবাবু কেমন মানুষ ছিলেন? তার মাথার চুল সাদা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ ছিলেন জগদীশবাবু। জগদীশবাবুর স্বভাব বা প্রকৃতি কেমন? তাহলে জগদীশবাবু ছিলেন সৌম্য শান্ত জ্ঞানী মানুষ। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। আমরাও চমকে উঠেছি বইকি। এই যে জগদীশবাবু চমকে উঠলেন, হঠাৎ করে জগদীশবাবু চমকে ওঠার কারণ কি? জগদীশবাবু তার চোখের সামনে এমন কিছু দেখলেন যেটা দেখে তিনি চমকে উঠলেন। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা? ও চেহারা কি সত্যি কোনো বহুরূপীর হতে পারে? এই যে জগদীশবাবুর চমকে ওঠার কারণ কি? সিঁড়ির সামনে এসে একজন মানুষ দাঁড়িয়েছেন, যাকে দেখে জগদীশবাবু চমকে উঠেছে। এই যে গল্পকথক এবং তার বন্ধুরাও আশ্চর্য হয়েছে, একটু ভয়ও পেয়েছি। এখানে প্রশ্ন হতে পারে, এই যে গল্পকথকের আশ্চর্য হওয়া ও ভয় পাওয়ার কারণটা কি? তার আশ্চর্য হওয়া, ভয় পাওয়ার কারণ, তিনি
সিঁড়ির সামনে যাকে দাঁড়িয়ে থাকতে দেখছেন সে কি সত্যি বহুরূপীর বেশ ধারণকারী হরিদা? তাই ও চেহারা কি সত্যি কোনো বহুরূপীর হতে পারে? জটাজুটোধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই। কি বলছে? এই যে যিনি দাঁড়িয়ে আছেন তার মাথায় জটাজুটোধারী কোনো সন্ন্যাসী নন, তার কমণ্ডলু নেই, চিমটে নেই, তার গৈরিক পোশাক নেই। তিনি কি করে একজন সন্ন্যাসী হতে পারেন? আদুর গা, তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। এই যে যিনি এসে দাঁড়িয়েছেন সিঁড়ির সামনে জগদীশবাবু, তার চেহারা বর্ণনা দেওয়া হচ্ছে। তার আদুর গা বলতে খালি গা, তিনি খালি গা আছেন এবং চুলগুলো সাদা হয়ে গেছে, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা। তার এই যে যিনি এসে দাঁড়িয়েছেন বা যে সন্ন্যাসীর মতো বেশ ধারণ করে, সন্ন্যাসী বেশ নয়, যিনি জগদীশবাবু সেই সামনে এসে দাঁড়িয়েছেন তার কি ঝোলার মধ্যে কি রয়েছে? গীতা রয়েছে। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক মানে যিনি হঠাৎ করে আসছেন, যার আগমনের কামনা করা হয়নি। আগন্তুক এই মানুষটি যেন এ জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত উদাত্ত, শান্ত, উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। এই আগন্তুক বা হঠাৎ করে আসা ব্যক্তিকে দেখে গল্পকথকের মনে হচ্ছে তিনি হয়তো পৃথিবীর শেষ সীমানা থেকে চলে আসছেন। আর তার শরীরটাকে দেখে মনে হয় কোনো প্রায় অশরীরে একটা চেহারা, মানে শরীর থেকেও যেন শরীর নেই। উঠে দাঁড়ালেন জগদীশবাবু, আসুন। আগন্তুক হাসেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? এই যে আপনি কি ভগবানের চেয়েও বড়, কে বলেছিল কথাটি? মানে হঠাৎ করে আসা ব্যক্তিটি বা আগন্তুক কাকে বলেছিল? জগদীশবাবুকে। জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন কেন আপনি এ কথা কেন বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। এই যে আগন্তুক ব্যক্তি কি বলছে? জগদীশবাবুকে বলছে যে আপনি কি ভগবানের চেয়ে বড়? আপনি হয়তো আপনার 11 লক্ষ টাকার মোহে বা 11 লক্ষ টাকার অহংকারে আপনি নিজেকে বড় মনে করছেন ঈশ্বরের থেকে, তাই আপনি আমি আসা সত্ত্বেও আপনি সিঁড়ির থেকে নেমে আসছেন না। সেই মুহূর্তেই সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না, আমার অপরাধ হয়েছে। এখানে প্রশ্ন হতে পারে কার অপরাধ হয়েছে? জগদীশবাবু। অপরাধটা কি? তিনি ওই যে বিরাগীকে দেখতে পেয়ে বা আগন্তুককে দেখতে পেয়েও তার আসন থেকে, বসার আসন থেকে উঠে নেমে আসেননি। আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই, ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। তাহলে আগন্তুক নিজের পরিচয় কি বলে দিলেন? তাহলে প্রশ্ন যদি আসে জগদীশবাবুর বাড়িতে আসা আগন্তুকের পরিচয় কি? তার পরিচয় হলো তিনি একজন বিরাগী। বিরাগী বলছে যে যার মধ্যে কোনো রাগ নেই, তিনি হলেন বিরাগী। জগদীশবাবু বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। তাহলে বিরাগী জগদীশবাবুর কাছে কি চেয়েছিলেন? শুধু এক গ্লাস ঠান্ডা জল। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিস ফিস করে, না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকম নয়। এই যে হরিদার 4 জন বন্ধু ছিল, তার মধ্যে একজন গল্প কথকের কানে কানে বলছে, যার নাম কি? ভবতোষ। যদি প্রশ্ন হয় হরিদার বন্ধুর নাম কি? ভবতোষ। ভবতোষ কি বলছে যে এই যে বিরাগীর বেশ ধারণ করে যিনি এসেছেন তিনি কখনোই হরিদা হতে পারেন না। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। তাহলে এই যে পরম সুখ, বিরাগীর মতে পরম সুখ কি? এখানে প্রশ্ন হতে পারে পরম সুখ কাকে বলে? পরম সুখ হলো সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকে বিরাগী পরম সুখ বলছে। ভবতোষের কানের কাছে মুখ
এগিয়ে দিয়ে অনাদি বলে, শুনছো তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? আরেকজন বলছে, ভবতোষের সঙ্গী বা হরিদার আরেকজন বন্ধু বলছে, অনাদি বলছে, শুনছো তো, এসব ভাষা কি হরিদার হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপর বসে পড়েছেন। বোধ হয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। তাহলে এখানে প্রশ্ন হতে পারে, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ, কার কাছে কার কার কিসের প্রাণের অনুরোধ? জগদীশবাবু প্রাণের অনুরোধ করেছেন বিরাগীর কাছে যে বিরাগী যেন জগদীশবাবুর বাড়িতে কয়েকটা দিন থাকেন। দুহাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন, বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন, বলতে পারেন? বিরাগী যখন জগদীশবাবু বিরাগীকে বলছে যে বিরাগী যে আপনি আমার বাড়িতে কয়েকটা দিন থাকেন, তখন বিরাগী বলছে যে এই যে পৃথিবীতে আকাশ থাকতে বা ধরিত্রী মাটি থাকতে আমি আপনার বাড়িতে কেন থাকবো? আমি একজন সংসার ত্যাগী মানুষ হয়ে একজন সাংসারিক মানুষের বা বিষয়ী মানুষের বাড়িতে কি করে থাকি? বিরাগীজি জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট, পরমাত্মা আপনার কল্যাণ করুক, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। জগদীশবাবু, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো। বিরাগী, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। এই যে বিরাগী আর বিরাগী জগদীশবাবুকে বলছে যে আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার থেকে বা তোমার থেকে অনেক গুণে বড়, আমি ঈশ্বরের আরাধনা করি, ঈশ্বরের কাছে পড়ে আছি, তাই আমার তোমার কাছ থেকে পাওয়ার মতো আমার কিছু নেই, আমি তোমার কাছ থেকে কিছু পেতে চাই না। জগদীশবাবু, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না, নইলে আমি শান্তি পাবো না। কি, এই যে জগদীশবাবু, নইলে আমি শান্তি পাবো না, কে কেন শান্তি পাবে না? কে কিভাবে শান্তি পেতে পারে? এই যে শান্তি পাওয়ার জন্য বিরাগীজির কাছে জগদীশবাবু কিছু উপদেশ চাইছে। জগদীশবাবু যদি বিরাগীর কাছ থেকে কিছু উপদেশ পান তাহলে তিনি শান্তি পাবেন। বিরাগী, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। এখানে তোমাদের প্রশ্ন হয়, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। বিরাগীজি কাকে বঞ্চনা বলেছেন? সুন্দর সুন্দর ধন, জন আর যৌবন। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে সব এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি চলি। জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়েছে। ভবতোষ ফিস করে, না না, ও চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। ও চোখ কি হরিদার চোখ হতে পারে? কথাটি কে বলেছিল? কথাটি কে বলেছিল? কথাটি বলেছিল ভবতোষ। এই যে হরিদা জগদীশবাবুকে বলছি, ধন জন এগুলো হলো এক একটি সুন্দর সুন্দর বঞ্চনা, সব কিছু ত্যাগ করে শুধুমাত্র একজনের আপন হওয়ার চেষ্টা করুন, ঈশ্বরের, তাহলে সব কিছু পাওয়া হয়ে যাবে। জগদীশবাবুর হাতে একটা থলির ভেতরে নোটের তাড়া। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি, আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। তাহলে জগদীশবাবু জগদীশবাবু বিরাগীজিকে কত টাকা প্রণামী দিয়েছিলেন? 101 টাকা। কিসের জন্য এই যে জগদীশবাবু হঠাৎ করে বিরাগীজিকে প্রণামী দিলেন কেন, কিসের জন্য? জগদীশবাবু বলে দিয়েছেন যে এটা আপনার তীর্থ ভ্রমণের জন্য আপনাকে প্রণামী দিলাম। বিরাগী হাসেন, আমার বুকের ভেতরে যে সব তীর্থ ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। বিরাগী হেসে জবাব দিলেন যে আমার বুকের ভিতরে সব তীর্থস্থান রয়েছে, তীর্থস্থানে যাওয়ার তো আমার কোনো প্রয়োজন হয় না। জগদীশবাবু, আমার অনুরোধ বিরাগীজি। বিরাগী বলেন,
আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনই অনায়াসে সোনাও মারিয়ে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল। সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। বিরাগীজি কী করলেন, জগদীশবাবুর দেওয়া 101 টাকার থলিটা সেখানেই রেখে গেলেন। তিনি বলছেন, আমি অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, আমি অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনই অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। এই যে বিরাগী বলছে আমি যেমন ধুলো মারিয়ে যাই তেমনই ঠিক সেভাবে সোনাকেও মারিয়ে যেতে পারি। কি করছেন হরিদা? কি হলো? কই আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। হরিদার উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। উনুনের উপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন। এই যে হরিদা তার বন্ধু ভবতোষ, অনাদি এবং গল্পকথককে বলেছিলেন যে একটা জবর খেলা দেখাবে, কিন্তু তারা হরিদাকে জগদীশবাবুর বাড়ি থেকে আসার পর তারা হরিদাকে বলছে, কি হলো হরিদা, আপনি যে বলেছিলেন আমাদের খেলা দেখাবেন, তো কোথায়? আমরা তো দেখতে পেলাম না। তখন জগদীশবাবু তখন হরিদা বলছে, হরিদা মনে মনে তখন হাসছে। কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন? আপনি বিরাগী? কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষের চমকে ওঠার কারণ কি? ভবতোষ এই যে হরিদার ঘরে এমন কিছু দেখতে পেল, যেটা দেখে সে বুঝতে পারলো যে হরিদাই আসলে বিরাগী। হরিদা হাসেন, হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা, কি করব বল, ইচ্ছেই হলো না, শত হোক। ভবতোষ কি? এই যে হরিদাকে অনাদি বলছে যে আপনি যে রোজগার করার জন্য বা মোটা ধরনের টাকা ইনকাম করার জন্য জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন, কিন্তু কি করলেন যে জগদীশবাবু আপনাকে 101 টাকার নোট দিলেন বা 101 টাকা দিতে চাইলেন, তখন আপনি সেটা গ্রহণ করলেন না। এটা কি করলেন? হরিদা, শত হোক, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল? তাতে যে আমার ঢং নষ্ট হয়। কিসে হরিদার ঢং নষ্ট হয়? হরিদার ঢং নষ্ট হয় যে একজন বিরাগীর বেশ ধারণ করে হরিদা যদি টাকা গ্রহণ করে, তাহলে এই বিরাগী পেশাটাকে তার অপমান করা হয়। তাই বলছি, তাতে আমার ঢং নষ্ট হয়। কি অদ্ভুত কথা বললেন হরিদা! হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না, আর বুঝতে অসুবিধে নেই। হরিদার জীবনে ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুল? এই যে জগদীশবাবুর বাড়িতে গিয়ে জগদীশবাবুর দেওয়া 101 টাকা দক্ষিণা না নেওয়া। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা, যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ, সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বলো, খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন, এর বেশি কি আর আশা করতে পারি? এই যে হরিদা বলছে, আমি আমার বকশিসটা নিতে অবশ্যই যাব জগদীশবাবুর বাড়িতে। এই যে জগদীশবাবুর বাড়িতে গিয়ে আমি আমার বকশিসটা আদায় করে নেব। তখন ভবতোষ বলছে, সে বড় জোর আপনাকে 8 আনা, সে 8 আনা বা 10 আনা দেবে। আর হরিদা বলছে, খাঁটি মানুষ তো নয়, এই যে বহুরূপীর বেশ ধারণ করা, এটা একজন খাঁটি মানুষের মতো নয়, খাঁটি মানুষের মতো নয়। তাই কি বলছে, মাঝে মাঝে হরিদা বহুরূপীর বেশ ধারণ করে রাস্তায় বেরোচ্ছে। এই ছিল আজকে তোমাদের বহুরূপীর গল্পের আলোচনা। বহুরূপী গল্পের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? হরিদা নামের একটা চরিত্র, যিনি কি করছে, বিভিন্ন সময় বিভিন্ন বেশ ধারণ করে বা বহুরূপ ধারণ করে। বহুরূপী হলো যারা বিভিন্ন রকম বেশ বা
বেশ ধারণ করে, পোশাক আশাক পরে, বিভিন্ন বেশ ধারণ করে মানুষকে আনন্দ দেয়, আনন্দ দিয়ে অর্থ উপার্জন করে, তারা হলো বহুরূপী। তোমরা অবশ্যই বহুরূপী গল্পটা ভালো করে পড়বে, গল্পটা লাইন ধরে ধরে পড়ো। যে কোনো ছোটো প্রশ্ন, MCQ এসএমসি প্রশ্ন আসুক, অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে। তো ধন্যবাদ। তোমরা অবশ্যই আমাদের দ্য ডিজিটাল এডুকার্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।